যে যে অপূর্ণতাগুলো ছিল, আমার জীবনে যে স্ট্রাগলগুলো ছিল, আমার জীবনে যে অপ্রাপ্তিগুলো ছিল, এগুলো যেন তাকে স্পর্শ করতে না পারে এবং তাকে আমি একজন মাটির মানুষ বানাতে চাই। কারণ আমি রাগী থাকার কারণে আমি দেখেছি জীবন থেকে আসলে কত কিছু কত সহজে হারিয়ে যায়। এই গল্প করতে করতে আমি না ওই যে যে আমরা নদীর পাড়ে আমার গাড়ি বা ওই যে জাহাজটা, ওই জাহাজটা সম্পর্কে একটু দূর থেকে দেখবেন পুরো অন্ধকার নদীতে যখন অনেক দূর থেকে একটা লাইট, ওটা কিন্তু আপনি দেখতে পাবেন। আমি তখন একটু একটু লাইট দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার একটু একটু ধারণা ভিতর মধ্যে তৈরি হচ্ছিল, বা আমি বুঝতে পারছিলাম যে আসলে ইন্ডাস্ট্রিটা কত কত বিশাল, কত বড়, কত দূর, কত বিশ্ব মানে বিস্তার। তখন আমার মধ্যে একটা বিশ্বাস আসলো যে এই ছোট নৌকা দিয়ে আমরা ওই জাহাজ পর্যন্ত যেতে পারবো। কাজ স্যার বলেছেন যে আসলে আমি কিভাবে কাজ করেছি, কাজের কথা বললে আমার অনেক বেশি কষ্ট লাগবে। কেন? আমার যারা পরিচিত, আমার গ্রামের, আমার খুব কাছের আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড সার্কেল যদি বলে, আমার এইচএসসি লেভেল পর্যন্ত, আমি 2015-তে এইচএসসি দেই, এই এইচএসসি লেভেল পর্যন্ত আমার যারা পরিচিত তারা খুব ভালো করে জানে আমার লাইফ ছিল একদম স্ট্যান্ডার্ড একটা লাইফ। অর্থাৎ আমি যে লাইফস্টাইল মেনটেন করতাম, নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা যেরকম লাইফস্টাইলের কথা চিন্তা করি, এরকম লাইফস্টাইল আমি ছোটবেলা থেকে মেনটেন করতাম। আমাদের এলাকার চেয়ারম্যান বা ধরে যারা অনেক কোটিপতি বা অনেক বড় লোক, তাদের সন্তানও এরকম লাইফস্টাইল মেনটেন করে নেই। এটা আমার মুখের কথা না, এটা আমার গ্রামের বা আমার যারা পরিচিত তাদের কথা, ইভেন আমার যারা ফ্রেন্ড সার্কেল তাদেরও কথা। কারণ আমি এক্সিডেন্ট হওয়ার এসে যে ভালো পরিবেশ, এটা দেখে কেউ আমাকে বিশ্বাস করে না, বা আসলে তারা এটা থেকে মোটিভেট না, কারণ তারা এগুলো আমাকে ছোটবেলা থেকে দেখে আসছে। এত সুন্দর, এত লাক্সারিয়াস লাইফ লিড করতে এসে যখন আমি কি বলবো, আমি সিলেটে বিজনেস করেছি, যারা আমার বিজনেস সম্পর্কে জানেন, একটা বছর। সিলেট থেকে ঢাকা আসার সময় আমাদের ট্রেনিং গুলো এমন থাকতো, হুটহাট কালকে সকালে ট্রেনিং আসতে হবে, পরশুদিন ট্রেনিং আসতে হবে। ট্রেনের টিকিট তো আর একদিন আগে দুদিন আগে পাওয়া যায় না। তো আমাদের ট্রেনিং গুলো হয় আবার শুক্রবার, তো বৃহস্পতিবার রাত সব জায়গা থেকে একটু জ্যাম জট থাকে। এমনও সিচুয়েশন হয়েছে যে ট্রেনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতার কথা যদি বলিলে, গত সপ্তাহে আমি টাঙ্গাইল থেকে আসার সময় দাঁড়িয়ে আসছি। দাঁড়িয়ে থাকা আমার কাছে ভাত মাছের মতো, বাট ওই দিন অনেক বেশি খারাপ লেগেছিল। এটা একটা ঈদের সিজনের সময় ছিল, এত মানুষ যে ওয়াশরুমের ভিতরে আমরা সবাই ব্যাগ রেখে, ওইটার পর আমি নিয়েছিলাম বিধায় আমাকে বলছে যে ম্যাডাম আপনি বসেন। ওই দিনটা আমার এত কষ্ট, মানে আমার কাছে মনে হয়েছিল যে ধুর, এই বিজনেসটা আমি করবো, আমি ওয়াশরুমের ভিতরে মানে ওয়াশরুমের সাইডে বসতে হবে। কিন্তু আসলে আমাদের স্বপ্ন যাদের থাকে, বা আসলে আমরা যখন স্বপ্ন দেখি তখন স্ট্রাগলকে বেশি পাত্তা না দিয়ে আমাদের স্বপ্ন বা আসলে ওই যে চাওয়াটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি সবসময়। এইটা ঢাকা শহরের স্যারও অনেক জায়গা ভুলে যায়, আমি যত অলিগলি চিনি, মতিঝিল থেকে মুগদাতে কিভাবে হেঁটে আসলে আমি খুব সহজে হেঁটে আসতে পারবো, এটা আমি মনে হয় জানি। সর্বোচ্চ কয় মিনিট আসতে হবে এটা আমি জানি, কারণ আমি একবার মতিঝিল কুরিয়ার থেকে এখানে হেঁটে আসছি। আমি মেয়ে হয়ে এত বেশি কুরিয়ার করেছি প্রোডাক্ট, আমি ঢাকা শহরে একটা রিক্সাতে 3টা পর্যন্ত মানে কার্টুন নিয়ে আমি মতিঝিলে যাই। যদি দূর থেকে কেউ আমাকে দেখতো তাহলে ভাবতো আমি কোনো ডেলিভারি ম্যানের কাজ করি। তো কাজের কথা আসলে আমি বলবো না, শুধু যেটা বলছিলাম সেখানে বলি যে এতটুকু করার পর যখন আমি ওই ভবিষ্যৎটা দেখতে পাই বা দূর থেকে ওই আলোটা দেখতে পাই, তখন আমার কাছে এই কাজের বা এগুলো কিছুই মনে হয় না। তখন আমি স্যারকে বলেছি যে তাহলে আমাদের কিভাবে আর একটু কাজ করা যায়, কিভাবে ভালো করা যায়। স্যার আমাকে তখন যখন যেখানে যেভাবে যা করতে বলেছে আমি তাই করেছি। কিছু কিছু সময় স্যারের কথার অবাধ্য হয়েছি, আসলে এটার জন্য আমি স্যারের কাছে আমি সরি বলে দিচ্ছি। কারণ সবসময় আমি বলেছি যে আমার আসলে রাগটা বেশি, আমি চট করে রেগে যাই, বা এটা আসলে আমাদের কি বলবো বংশগত একটা ব্যাপার। বা আমার লাইফে বললাম 2013 সাল থেকে 2024 সাল এত বেশি আমি মেন্টালি প্রেসারে ছিলাম। একটা মানুষ যখন মেন্টালি প্রেসারে থাকে তার এমনিতেই
মুড সুইংটা বেশি হয়, মেয়েদের মুড সুইংটা বেশি হয়। সো সেই জায়গা থেকে আসলে আমার রাগটা অতিরিক্তই ছিল বা অতিরিক্ত আছে। আমি চেষ্টা করি সবসময় এটাকে কন্ট্রোল করার। সবকিছু মিলিয়ে স্যারের সাথে কাজ করে আস্তে আস্তে আজকে এসও এমও ফার্স্ট সেন্টার, সেকেন্ড সেন্টার, আজকে সেকেন্ড সেন্টার থেকে মার্কেটিং অফিসার হয়েছি। আজকের এই অর্জনে আমি অনেক বেশি কৃতজ্ঞতা আমার টিম মেম্বারের প্রতি। এখানে আমার এক আন্টি আছেন, আমার স্যার আছেন, তারা দুজনে সেলস অফিসার, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এর বাহিরে আমার আরো টিম মেম্বার আছে, যেরকম বাইজিৎ ভাই, উনি সেলস অফিসার, ওনার ওয়াইফ সেলস অফিসার। আমাদের সামিউল ভাই আছেন, উনি নাটক থেকে কাজ করছেন, উনি সেলস অফিসার। আমাদের মিজান ভাই খুব ভালোভাবে কাজ করছেন নাটক থেকে। আমার সিলেটেও একটা ভালো বিশাল একটা টিম আছে। সবকিছু মিলে আমি প্রত্যেকটা টিম মেম্বারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তাদের একটা একটা সেল আমাকে কিন্তু একটা ম্যাচিং, দুইটা ম্যাচিং, পাঁচটা ম্যাচিং এইগুলোকে অনেক বেশি এগিয়ে নিয়েছে। তাদের এই একটা দুইটা সেল আমাকে আজকে সেকেন্ড সেন্টার থেকে মার্কেটিং অফিসার করেছে। তাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে আপনাদের কাছ থেকে আমি সর্বোচ্চ একটা করতালি আশা করব। আমাদের জার্নিটা এখনো আছে, আমি এখনো নৌকাতেই আছি, ওই জাহাজটা আমি দেখছি। জার্নিটা শেষ হবে যেদিন ওই জাহাজে যেতে পারবো। আমার কাছে মনে হয় আমি যেদিন জিএম হব ওই দিন আমরা মনে হয় জাহাজটাতে উঠতে পারবো, আর ওই জাহাজটা খুব চট করে আমাদেরকে ওই গাড়ির কাছে নিয়ে যাবে, কারণ নৌকাটা তো স্লো যায়, নৌকাতে কত ঝড় বৃষ্টি কত কিছু আসে, জাহাজে এতটুকু আসার সুযোগ নেই, কারণ জাহাজে আছে একজন দক্ষ নাবিক, আনোয়ার এইচ রয়্যাল স্যার। এত চমৎকার, এত ফ্লেক্সিবল একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। এত ফ্লেক্সিবল কেন বললাম, আমি চাকরি করতে গিয়ে অনেক বেশি আসলে একটা মেয়ে হিসেবে যে প্রবলেমগুলো আমরা বুঝি এরকম সম্মুখীন হয়েছে, যেটা এক্সিলেন্ট ওয়ার্ক আমি কখনোই হয়নি। আমি সর্বোচ্চ রেসপেক্ট পেয়েছি সবার কাছে। আমি যাদের সাথে কাজ করি আমি সবার ছোট, বয়সের দিক দিয়ে, আর যোগ্যতার দিক দিয়ে, এক্সপিরিয়েন্সের দিক দিয়ে, সব দিক দিয়ে ছোট, কিন্তু সবাই আমাকে এত বেশি রেসপেক্ট করে, এত বেশি ভালোবাসে, এত বেশি সম্মান করে। এইটার জন্য আমি আসলে গ্রেটফুল এক্সিলেন্ট প্ল্যাটফর্মের প্রতি। কিছু মানুষকে একদমই যদি তাদের কথা না বলি এটা আসলে একেবারেই অকৃতজ্ঞতার মতো হয়। আরেকটা মানুষ খুব অসুস্থ, আমাদের এডিশনাল এমডি দীপঙ্কর দেবনাথ স্যার, স্যারের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমি তাকে আমার মনে করি যে থাকে না কিছু কিছু আমাদের হচ্ছে হিডেন মোটিভেশন বা হিডেন একটা এনার্জি আমরা পাই না জীবনে, উনি আমার একটা হিডেন হচ্ছে এনার্জি, হিডেন একটা পাওয়ার। স্যারের সাথে আসলে সবসময় কথা বলা বা স্যার আমাকে সাপোর্ট দেওয়ার মতো সুযোগ সময় কিছু হয় না। সে কোম্পানি স্টার্ট এবং আমাদের টপ ম্যানেজমেন্টে আছেন। স্যার আমার একদিন একটা কথা বলেছিলেন, মেয়ে মানুষের রাগ থাকতে নেই। আপনি ব্যাংকে 10 লাখ টাকা আগে জমান, তারপরে রাগ দেখান, সেই দিন আপনার রাগ মানাবে। পায়ের তলা শক্ত না করে রাগ দেখাইতে নেই। তারপরেও রেগেছি, কিন্তু স্যারের কথাটা মনে পড়লে আমি একটু হলেও কন্ট্রোল হই। তো স্যারকে অনেক বেশি কৃতজ্ঞ। আমাকে ওই স্যার অনেক কথা বলেছে, বাট ওই কথাটা আমার কাছে অনেক লেগেছে, মানে ভালো লেগেছে। আমি বিশ্বাস করি আমি আমার ব্যাংক ব্যালেন্স 10 লাখ টাকা করতে পারবো ইনশাআল্লাহ। তাপস স্যার তো আমাকে সবসময় বলে, ইয়েস আপনি পারবেন, হবে, শুরু করেন, পারছেন, আছি, এটা তো স্যার সবসময় বলে। এর বাহিরে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে একদম প্রথম আমাকে আরেকজন বলেছিল, বা ওটা আমার জীবনে মনে হয় প্রথম বলেছিল যে হ্যাঁ এটা তো মানে উনি তো এই যোগ্যতাটা রাখে, মানে আমার যে ভিতরে যোগ্যতা আছে এটা আমার ফ্যামিলি আশেপাশে কেউ স্বীকার করেনি বা বলেনি, বা আসলে সিচুয়েশন হয়নি। আমি প্রথম টাঙ্গাইল থেকে ময়মনসিংহ গিয়ে একটা ট্রেনিং করেছিলাম। আশিস দেবনাথ স্যার আমাদের কোম্পানি সেন্ট্রাল ট্রেনার এবং জিএম, স্যারও অসুস্থ, স্যারের জন্য সবাই দোয়া করবেন। স্যারের ট্রেনিংটা করার পরে আমার মেন্টর স্যার তাপস স্যার স্যারকে ফোন দিয়েছিলেন। আমি জানি না স্যার কি বলেছিলেন, তবে অপু স্যার বলেছিলেন যে কি বলেন জিএম না সেই স্টার হওয়ার মতো যোগ্যতা রাখে। আমি জানি না সে আমাকে মোটিভেট করার জন্য বলেছিল, সত্যি আমার মধ্যে কোনো পাওয়ার মিক্স এটার জন্য বলেছিল, না
এইটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সবাইকে ইন্সপায়ার করার জন্য বলা হয়, এটার জন্য বলেছে। বাট আমি বিশ্বাস করেছিলাম যে আমি জিএম না, স্টার হওয়ার মতো যোগ্যতা রাখি। যেহেতু আমি স্টার হওয়ার মতো যোগ্যতা রাখি, তাহলে আমি মিনিমাম তো জিএম হবই। এই জিনিসটা আমার মধ্যে গ্রো করেছিল এবং আমি কিন্তু কাজ করেছি। স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। একদম ফার্স্ট লেভেলে আমাকে এভাবে একটা কথার মাধ্যমে ইন্সপায়ার করার জন্য। অনেক বেশি কৃতজ্ঞতা আমার মেন্টর স্যারের প্রতি। তার কথা অনেকক্ষণ ধরে আসলে আমার আরো বলা উচিত। আমার জীবনে নতুন জন্মদাতা যদি আমি বলি, মোশাররফ তাপস স্যার। এর পাশাপাশি আমি আরেকজনকে, যে আমার ব্যবসা, আমার পরিবার, আমার সবকিছুর বাহিরে, যে আমাকে ছোট মাও বলে বলেন, সম্বোধন করেন, আমার একটা ছেলে আছেন সর্দার, রতন সর্দার। আমার লাইফের সেও একটা অনেক বড় একটা পার্ট, বা আমার লাইফে অনেক বড় একটা জায়গাতে ভূমিকা রেখেছে। তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। প্রত্যেকটা মানুষের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমার এই পথ চলায়, আমার এই শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমার সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে যারা আমার সাথে থাকবে, সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকব। সবার কাছে আমি অনেক বেশি দোয়া চাই, আমার জন্য, পরিবারের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। আমরা যারা সুস্থ আছি তারা দোয়া করবো, যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা দোয়া করবো, যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করব। বাবা মায়ের প্রতি ভালোবাসাটা আমাদের প্রত্যেকেরই থাকে। বাবা মা আমাদেরকে অনেক ভালোবাসে। আমার বাবা মা ভালোবাসে বিধায় আমাকে কিন্তু বিজনেস করতে বারণ করেছিল, বিজনেস করতে অনেক বেশি বাধা দিয়েছিল, কারণ তারা জানে যে মেডিকেল সেক্টর থেকে অনেক বেশি ইনকাম করা যায়। আমি মেয়ে মানুষ কেন ব্যবসা করব? বাবা মা অবশ্যই আমাদের ভালো চায়, কিন্তু বাবা মা বুঝতেই পারে না যে কোনটা আসলে ভালো আর কোনটা খারাপ। তো বুঝটা আমাদেরকে নিতে হয়, কারণ আমার লাইফের বুঝটা আমি যখন নিয়েছি, কারণ আমি বাবা মায়ের স্বপ্নটা বা বাবা মায়ের পাওয়া না পাওয়াটা আমার মধ্যে পুশ করতে চাই, কিন্তু আমি জানি আমার ভিতর কি আছে, আমি কি পারবো, এইটা তো আমি জানি। সো আমি জানি যে কি করলে আমি বেটার কিছু করতে পারবো। তো আপনারা এখানে যারা আছেন তাদেরকে আমি বলবো যে স্বপ্ন দেখেন, স্বপ্নের জন্য কাজ করেন, স্বপ্ন বাস্তবায়ন হবে এইটা বিশ্বাস করেন, এবং কেউ যদি ওই স্বপ্নটা পূরণ করতে পারে সেটা আপনি পারবেন এই বিশ্বাসটা রাখেন। তাহলেই আপনি আপনার যে গন্তব্য আছে, আপনার যে চাওয়া আছে, আপনার যে পাওয়া আছে, এই পাওয়াতে পৌঁছাতে পারবেন। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। হয়তো অনেক এলোমেলো করে কথা বলেছি, আমার শব্দ চয়ন, আমার কোনো কথায় আপনাদের যদি কোনো কষ্ট বা খারাপ লেগে থাকে অবশ্যই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সাথে আমার পাশে যেভাবে ছিলেন আগামীতে এভাবে পাশে থাকবেন, এই প্রার্থনা, এই কামনা করে আমি আমার কথা অনুভূতি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা শেষ করে দিচ্ছি। আমাদের প্রত্যেকের জীবনে বলার মতো এমন একটা গল্প হোক, আমরা কি চাই? আমাদের প্রত্যেকের জীবনে বলার মতো একটি গল্প রচনা হোক, এই প্রত্যাশা করি তানজিলা ম্যাডামের মতো। নেটওয়ার্ক মার্কেটিং এ আমার জীবনের সবচেয়ে 1 মিনিটে শেষ করে দিচ্ছি। একটা বড় অনুপ্রেরণার জায়গা ছিল, একটা অনুভূতি, যেখানে ইন্ডিয়ার এক দম্পতি অভিজিৎ আর সঞ্চিতা, তারা তাদের সাকসেসের অনুভূতি শেয়ার করেছিল।